নমস্কার, আমি পারমিতা। শুরু করছি জেলা সারাদিন। প্রথমেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। 4 বছর পর তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, সর্বসম্মতভাবে চেয়ারপারসন নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে একটাই গ্রুপ, একটাই পোস্ট, একটাই দল। দলের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক দিল্লিতে। চেয়ারপারসন নির্বাচিত হয়ে বার্তা মমতার। পিকে অভিষেক সবার ফোন ট্যাপ করা হচ্ছে। পেগাসাস নিয়ে বিচার চাই, ফের পেগাসাস তোপ মমতার। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার রানাঘাটে। পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক চাপানোতর। বাঘের হানায় নিহত মৎস্যজীবীর চক্ষুদান। কুলতলির শঙ্কর সর্দারের পরিবারের বিরল দৃষ্টান্ত স্থাপন। খয়রাশোলে বেআইনি কয়লা মজুদ কাণ্ডে গ্রেফতার 3, ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দুবরাজপুর আদালতের। খুনের ঘটনায় 2 অভিযুক্তদের সন্ধানে পুরস্কার ঘোষণা সিবিআই এর। ভোট পরবর্তী হিংসায় নলহাটিতে খুন হন এক বিজেপি কর্মী। 2 শিক্ষকের হাতাহাতি কৃষ্ণনগরের কলেজিয়েট স্কুলে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান শিক্ষকের মাথায় চাটি সহ শিক্ষকের। বৃহস্পতিবার খুলছে স্কুল, বুধবার শেষ মুহূর্তের প্রস্তুতি। স্কুলগুলিতে চলছে সাফসুতো সহ স্যানিটাইজেশন। সরস্বতী পুজোর আগে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, জেলায় জেলায় কুয়াশার দাপট। জেলার সারাদিনের বিস্তারিত খবরে নজর রাখবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বসম্মতভাবে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মনোনীত হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2017 সাল থেকে এই পদেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারপারসন মনোনীত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার তিনি মনে করিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেস একটাই দল, এই দলে একটাই গ্রুপ, একটাই পোস্ট। বুঝিয়ে দিলেন দলের একজনই প্রধান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ ছিল তৃণমূলের অন্দরে। অভিষেকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, এমনকি মদন মিত্র। এর আগেও বাজেটের রণকৌশল তৈরির সাংসদদের বৈঠকে মমতা বার্তা দিয়েছিলেন তিনিই দলের প্রধান। কর্মীদের ক্ষোভ বিক্ষোভ তাকেই জানাতে হবে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে সর্বসম্মতিক্রমে চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর দলীয় কর্মীদের ফের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার বুঝিয়ে দিলেন তৃণমূল একটাই দল, এই দলের একজনই প্রধান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের অভাব, ক্ষোভ বিক্ষোভ সবটাই জানাতে হবে দলের প্রধানকে, তিনি ব্যবস্থা নেবেন। আমরা মিট করব খুব শীঘ্রই। আমি আপনাদের বলবো, আপনারা দলটাকে মজবুত করে গড়ে তুলুন। আর আমাকে বলুন, দিদি বাংলার দলটাকে আমরা একদম আগলে রাখবো বুক দিয়ে। আপনি সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে হাঁটান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মমতা জানালেন তৃণমূল সর্বভারতীয় দল। নতুন সংগঠনের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক হবে দিল্লিতে। মমতার এই ঘোষণায় বুঝিয়ে দিল পশ্চিমবঙ্গ থেকে উত্থান হলেও তৃণমূলের লক্ষ্য সর্বভারতীয় রাজনীতি। তৃণমূল কংগ্রেস এটা নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ইউনিট হিসেবে অ্যাফিলিয়েটেড। ইট ইজ এ ন্যাশনাল পার্টি নাও। ন্যাশনাল পার্টি হিসেবে অ্যাফিলিয়েশন আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি, থ্যাঙ্কস। এবং আমাদের মার্চ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল পার্টির ইলেকশন করার জন্য। আমরা ফেব্রুয়ারির মধ্যেই করে, আজকেই 2 ফেব্রুয়ারি প্রথম উইকে আমরা একটু আর্লি চুরি আমরা করে দিলাম। সাংগঠনিক নির্বাচনের দিনই দলনেত্রী বুঝিয়ে দিলেন তিনি এক এবং একমাত্র। তার ওপরই নির্ভর করছে তৃণমূলের যাবতীয় সাংগঠনিক সিদ্ধান্ত। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপিকে ভারত ছাড়া করাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আগামীর লক্ষ্য। কলকাতা টিভি। ফের একলা চলার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। নেতাজি ইন্ডোরের সাংগঠনিক বৈঠক থেকে কংগ্রেসকে সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ যদি অহংকার নিয়ে বসে থাকে তাহলে একলা চলো নীতিতেই চলবে তৃণমূল। মেঘালয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে কংগ্রেস, তোপ নেত্রীর। আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয় বিজেপির হয়ে ভোট করে দেয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফ্রন্ট তারা একটা জায়গায় আসুক, কিন্তু যদি কেউ না শোনে
অহংকার নিয়ে বসে থাকে, তাহলে মনে রাখবেন সেখানে আমায় পথ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলতে চলতেই সবাইকে একটা একটা করে ফুল গাঁথতে গাঁথতে মালার মতো গেঁথে নেব। চিন্তা করবেন না সারা ভারতবর্ষটাকে। দলকে আরো মজবুত করতে হবে, বাংলার পর গোটা দেশে সংগঠন তৈরি করতে হবে, তবে বিজেপিকে দেশ থেকে হটাতে পারবো। নেতাজি ইন্ডোর থেকে সংগঠন নিয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। আপনারা দলটাকে মজবুত করে গড়ে তুলুন, আর আমাকে বলুন দিদি বাংলার দলটাকে আমরা একদম আগলে রাখবো বুক দিয়ে, আপনি সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে হাঁটান। বাংলায় কাজও আমরা করব, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি আমরা 1916 সালেই পেয়ে গেছি ইলেকশন কমিশনের দ্বারা। তৃণমূল কংগ্রেস এটা 2016 সালে। তৃণমূল কংগ্রেস এটা নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ইউনিট হিসেবে অ্যাফিলিয়েটেড, ইট ইজ এ ন্যাশনাল পার্টি নাও। ন্যাশনাল পার্টি হিসেবে অ্যাফিলিয়েশন আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি। থ্যাংক। পেগাসাস নিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিকে অভিষেকের ফোন ট্যাপ করা হচ্ছে, ফোনে কথা বললেই পেগাসাস, ভয় দেখিয়ে সবার মুখ বন্ধের চেষ্টা চলছে। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। জনগণের অধিকার ছিনিয়ে নিলে জনগণ মুখ বুজে সহ্য করবে না, তোপ মমতার। আর কিছু বলতে গেলে ও বাবা, दुर्विषह नाविश्वास पेगासास पेगासास, कुछ बोलने से जसवंत जी पेगासास लगा देंगे। ये तो अभिषेक पीके वगैरह वगैरह सबका फोन टैप किया, हो तो प्रूफ हो गया है। लेकिन हम चाहते हैं इसके ऊपर में जस्टिस हो। अगर जस्टिस ना हो तो सबको डर दिखाने से और डर दिखा के सबको मुंह बंद करने से पेगासास चलेगा, तो जनता पेगासास का खिलाफ में लड़ेगा कि जनता का अधिकार छीनने अपने सकता है। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিজেপি সাংসদদের বিরুদ্ধে পোস্টার পড়ল রানাঘাটে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে দেওয়া ওই পোস্টারকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিজেপির অফিস সহ বিভিন্ন এলাকায় পোস্টারগুলি দেখেন এলাকার মানুষ সহ রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। পোস্টারে দলীয় সাংসদকে হঠিয়ে নদিয়ার বিজেপিকে বাঁচানোর কথা লেখা রয়েছে। পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি পুরসভা নির্বাচনের আগে তাদের দলের মধ্যে বিভাজন তৈরি করতেই তৃণমূল চক্রান্ত করছে। বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাদের সাংসদদের বিরুদ্ধে পোস্টার পড়ছে, এর মধ্যে তৃণমূলের কোনো যোগ নেই। এগুলো তো নোংরামি, এবং এটা আমাদের দলের কোনো কাজ নয়। এটা পুরোপুরি শাসক দল তৃণমূল কংগ্রেস এটা করছে। সামনে পৌরসভা নির্বাচনগুলো আছে, তো সেইগুলোকে সামনে রেখেই আমাদের দলের বিভাজনটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। জগন্নাথবাবু আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের একজন নেতৃত্ব, আমাদের এখানকার সাংসদ। আমরাও অনেক সময় অনেক কিছু শুনি, কিন্তু এটা আমাদের বিচার্য বিষয় নয়। কে কোথায় কি করছে, কি আমাদের দলের যদি কোনো কর্মীরা করে, আমরা সেগুলি নিয়ে খোঁজখবর রাখি। আমরা বিরোধী দলের কারো সম্বন্ধে আমরা সেভাবে খোঁজখবর রাখারও প্রয়োজন পড়ে না, আমরা রাখতেও চাই না। কয়রাশোলে বেআইনি কয়লা মজুত কাণ্ডের তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে অভিযানে নেমে শেখ এনামুল, শেখ মুকুল, নূর আলম নামে 3 জনকে গ্রেফতার করল লোকপুর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। বেআইনি কয়লা মজুতের খবর পেয়ে বীরভূমের লোকপুর থানার নপাড়া গ্রামে অভিযানে নামে পুলিশ। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বাধে। এই সংঘর্ষে পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন আহত হন। খুনের ঘটনায় অভিযুক্তদের সন্ধান দিলে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করল সিবিআই। ভোট পরবর্তী হিংসায় গত বছরের মে মাসে নলহাটিতে খুন হন মনোজ জয়সওয়াল নামের এক বিজেপি কর্মী। তাকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে নেমে 3 অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্তদের তালিকায় থাকা জাহেদি হাসান এবং ফারুক আলী এখনও অধরা। জাহেদের বাড়ি নলহাটির বিদুপাড়ায় এবং ফারুকের বাড়ি ছায়াপল্লীতে। এই 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে তাদের ধরতে অক্ষম হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরে তাদের সন্ধান দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিল সিবিআই। সন্ধানে
সন্ধান দিলে অভিযুক্তদের মাথাপিছু 50,000 টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অসুস্থ বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন অনুব্রত। বুধবার চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে যান বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। তার চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রের খবর, আপাতত হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই অনুব্রত মণ্ডলের, তবে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্কুলের মধ্যে হাতাহাতি বাঁধল দুই শিক্ষকের। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস এবং অবস্থানরত এক শিক্ষক। প্রধান শিক্ষকের কাছে স্যালারি স্লিপ চেয়ে না পেয়ে আন্দোলন করছিলেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের শিক্ষকদের একাংশ। সেই বিষয় নিয়ে যখন প্রধান শিক্ষক সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় হঠাৎই বিক্ষোভরত এক শিক্ষক মাথায় চাঁটি মারেন তার। এরপরেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অন্য শিক্ষকরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। পরে বিষয়টি মিটমাট করে নেন দুজনে। জীবিত অবস্থায় মরণোত্তর চক্ষুদানের খবর হামেশাই শোনা যায়। ব্যক্তির মৃত্যুর পর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাসপাতালের উদ্যোগে দান করা চোখ সংগ্রহ করা হয়। মরণোত্তর চোখদানের খবরের মাঝে বাঘের হানায় নিহত মৎস্যজীবীর চক্ষুদানের ঘটনা নজর কাড়ল। এমনই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে রইলেন কুলতলির কাঁচামারির নিহত মৎস্যজীবীর পরিবার। এক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় নিহত ওই মৎস্যজীবীর দুটি চোখই দানে সম্মতি দেন তার পরিবারের সদস্যরা। মৃত মৎস্যজীবীর দুটি চোখ গ্রহণের পর পরিবারের হাতে প্রশংসাপত্র তুলে দেন চোখ গ্রহণকারী হাসপাতাল। বাঘের হানায় নিহত মৎস্যজীবীর চক্ষুদানের ঘটনা ইতিহাস গড়ল বলে মনে করছে বিভিন্ন মহল। সোমবার সুন্দরবনের চিতুরি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় গুরুতর জখম হন শঙ্কর সর্দার নামের এক মৎস্যজীবী। সঙ্গী সাথীরা গুরুতর জখম অবস্থায় শঙ্করকে কুলতলির হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের শত চেষ্টার পরেও শঙ্করকে বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবার তার মৃত্যু হয়। এরপরই পরিবারের লোকজন শঙ্করের দুটি চোখই দানের সিদ্ধান্ত নেন। চোখ গ্রহণকারী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জানিয়েছেন, সুন্দরবনের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। নিহত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, শঙ্করের দুটি চোখ দুজনের অন্ধত্ব ঘোচাবে। জঙ্গলে কাঁকড়া মাছ ধরতে গিয়েছিল। আমি তো দেশে থাকি, জামাই কাঁকড়া মাছ ধরতে গিয়ে কীভাবে এখন বাঘে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘাড়ে কামড় দিয়েছিল। আলোচনা করার পর আমি ভেবে দেখলাম যে চক্ষুদান করলে দুটো মানুষের চক্ষুদান মানে দেখতে পাবে বা চলতে পারবে, সেই হিসাব করে পরে আমি রাজি হয়ে দুটি চোখ দান করি। সেটাই সান্ত্বনা হিসাবে তো আমি রাজি হয়ে গেলাম। তো শোকসন্তপ্ত ফিরে সুস্থ বোঝাবার চেষ্টা করলেন। দেখুন, ওনার তো পোস্টমর্টম হবে, সেই তো কাটাছেড়া হবে। তাহলে যদি চোখের উপর থেকে পাতলা পাতলা দুটো অংশ তুলে নিয়ে দুটো অন্ধ মানুষ দেখতে পায়, এর থেকে তো ভালো কিছু হতে পারে না। দুটো অন্ধ মানুষের অন্ধত্ব খুঁজবে, তার সঙ্গে ওনারও ক্ষুদ্র অংশগুলোর মধ্যে ওনার প্রাণটা বেঁচে থাকে। এইটা বলাতে ওনার শেষমেশ রাজি হলেন। রামপ্রসাদ বাগানি, ওনার জামাই শঙ্কর সরকার, শ্বশুরমশাই, উনি সম্মতি দিলেন, স্বাক্ষর করলেন অঙ্গীকারপত্রে। বৃহস্পতিবার থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা তারা স্কুলে যাবেন। দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক স্কুল চত্বরেই ধুলো ময়লা আগাছায় ভরে গিয়েছে। তারই পাশাপাশি চেয়ার টেবিল সহ পড়ুয়াদের বেঞ্চে ধুলো স্তূপ। স্কুল খোলার সরকারি নির্দেশ পাওয়ার পরেই ঝাড়পোছার পাশাপাশি স্যানিটাইজেশনের কাজও শুরু করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বুধবার স্কুল খোলার আগের দিন জোর কদমে চলছে তারই শেষ প্রস্তুতি। ফের খুলছে স্কুল। স্কুলে স্কুলে শুরু হবে পঠন পাঠন। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের ক্লাস শুরু হচ্ছে 3 তারিখ অর্থাৎ 3রা ফেব্রুয়ারি থেকে। স্বাভাবিকভাবেই খুশি স্কুলের ছাত্রছাত্রীরা, খুশি শিক্ষক থেকে অভিভাবকরা। স্কুল খোলার আগে স্কুলে স্কুলে চলছে জোর তৎপরতা। স্কুলের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার সাথে সাথে স্যানিটাইজ করার জোর তৎপরতা চলছে বাঁকুড়া জেলার বিভিন্ন স্কুলে স্কুলে। সরকারি নির্দেশিকার পর প্রথম কাজ হচ্ছে স্কুলকে পরিষ্কার করা, এটা আমরা করতে শুরু করেছি। দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাসরুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটাইজ করা, যেটাও আমরা করতে শুরু করেছি। তৃতীয় কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রচার করা যে কোভিড বিধি মেনে স্কুলে আসতে হবে।
রাত পোহালেই স্কুলমুখী হবে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়ারা। বাঁকুড়া থেকে স্বর্গ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। রাজ্য সরকারের নির্দেশে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে সারা রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে। আমরা এই মুহূর্তে রয়েছি কাকগেছিয়া সত্যনারায়ণ উচ্চ বিদ্যালয়ে। সেই স্কুলে বিভিন্ন শ্রেণীকক্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হচ্ছে, যাতে করে কালকে ছাত্ররা এলে বসতে সুবিধা হয়। এবং অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুলে আসার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যদিও 5 থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ের ব্যবস্থা করা হয়েছে। আজ আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই বিদ্যালয়ে সমবেত হয়েছি নির্দিষ্ট সময়ে, এবং বিদ্যালয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার কথা আমাদের ভালোভাবেই সেটা হচ্ছে। আমরা বিদ্যালয়ে স্যানিটাইজেশন করেছি এবং চারিদিক বিভিন্ন রুম, শ্রেণীকক্ষ এভাবে সব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে বা অনেকটা হয়েছে। আমরা আগামীকাল থেকে সরকারের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করব। রাজ্য সরকারের নির্দেশে আজকেই সমস্ত শিক্ষকদের স্কুলে আসার নির্দেশ দেওয়া আছে। সেই মতোই শিক্ষকরা আজ হাজির হয়েছেন শ্রেণীকক্ষগুলো পরীক্ষা করে দেখার জন্য। পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতি, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের যে খবর আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনাদের জানাবো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে সংকটজনক হলেও কিন্তু সামান্য উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থায়, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন যে এখনও তাকে অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন অ্যাপোলোতে এবং সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে, কিন্তু এখনও সংকট মুক্ত নন তিনি। কোনোভাবেই তাকে সংকট মুক্ত বলা যায় না। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও সংকট মুক্ত নন তিনি। বিস্তারিত জানবো টেলিফোনে আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, চিকিৎসকরা বলছেন যে সামান্য উন্নতি হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার, যদিও সংকট কাটেনি এখনো, এমনটাও বলছেন তারা। একটু জানতে চাইবো এই মুহূর্তে। কিছুক্ষণ আগে ডাক্তারদের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি কোভিড নিয়ে ভর্তি হয়েছিলেন এবং পাশাপাশি তার কিন্তু হার্টেরও প্রবলেম ছিল। সব মিলিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় যখন তার শরীর অবনতি হয়, সেই সময় প্রথমে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে বাইপাসে তাকে দিয়ে আসা হয়। এরপর থেকে কিন্তু ট্রিটমেন্ট শুরু হয়। 4 সদস্যের একটি ডাক্তারের দল তৈরি করা হয়েছিল এবং সেই ডাক্তারদের নিরলস চেষ্টায় এই মুহূর্তে যেটা সাকসেস সেটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায় আগের থেকে কিছুটা বেটার আছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি আইসিইউতে অক্সিজেন সাপোর্টেই কিন্তু আছেন এবং নিজে খাওয়া আর ওরাল ফিডিং দেওয়া, অর্থাৎ খাওয়া উঠে নিজেকে মুখেই খাচ্ছেন এবং দরকার হলে তিনি মাঝে মধ্যে হালকা কথা বলছেন স্টাফদের সাথে, কিন্তু এখনো পর্যন্ত তিনি যে সম্পূর্ণ বিপদমুক্ত এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ তার যেহেতু দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ছিল এবং পাশাপাশি করোনার জন্য বিভিন্ন অঙ্গ এফেক্ট করেছে, সব মিলিয়ে এই মুহূর্তে তার যে বিপদের আশঙ্কাটা সেটা সম্পূর্ণ কাটেনি, কিন্তু এই মুহূর্তে কিছুটা আগের থেকে উন্নতি করেছে, এমনটাই ডাক্তার মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। জানিয়ে রাখবো আপনাদের, সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থা সামান্য উন্নতি হয়েছে এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন, কিন্তু যদিও বলা হচ্ছে যে সংকট মুক্ত নন, বিপদ মুক্ত নন তিনি, এখনো পর্যন্ত তাকে অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে। মরশুমের শুরু থেকেই শীতের সঙ্গী ছিল বৃষ্টি। ফের একবার ঠান্ডার দাপট কমতেই শুরু হলো বৃষ্টির চোখরাঙানি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করবে রাজ্যের আবহাওয়া। শুক্রবার রাজ্যের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরস্বতী পুজোতেও বৃষ্টির আশঙ্কা। অপেক্ষা করে আছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। বৃহস্পতিবার থেকে এক ধাক্কায় 3 ডিগ্রি বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা বাড়বে আরও, বাড়বে পূবালি হাওয়াও। বৃহস্পতিবার থেকেই শুরু হবে বৃষ্টি। শুক্র শনিতেও ভাসবে রাজ্য। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা ও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা 17.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98%। সকালের দিকে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা। দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা থাকবে বেশ কিছু জেলায়। বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। শনিবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা। আকাশ থাকবে মেঘলা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের ওপর দিয়ে হালকা তুষারপাতের পূর্বাভাস। কলকাতা টিভি। গতকালই 2022-2023 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেই বাজেট পেশের পর আজ এই মুহূর্তে সংসদে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী। সেই বাজেট নিয়েই বিরোধীরা যে বক্তব্য পেশ করছেন। आप हंसिए, हमारा आंकड़ा नहीं है, ये सच्चा आंकड़ा है। 27 करोड़ लोगों को हमने गरीबी से निकाला था और 23 करोड़ लोगों को आपने गरीबी में वापस डाल दिया। और हो क्या रहा है, फॉर्मल सेक्टर में मोनोपोलीज बन रही हैं। किसी भी आप सेक्टर में देखिए, और सबसे दो मोनोपोलिस्ट के बारे में थोड़ा सा बोलूंगा। उसको वो कोरोना के समय अलग अलग वेरिएंट्स आते हैं ना, डेल्टा, ओमिक्रॉन, वो AA वेरिएंट है। और वो पूरा का पूरा हिंदुस्तान की जो अर्थव्यवस्था है उसके अंदर फैल रहा है। आपने बात उठाई तो मैं उसके बारे में पहले बोल देता हूं। एक व्यक्ति को, नाम नहीं लूंगा, एक व्यक्ति को हिंदुस्तान के सब पोर्ट्स, ब्रांड, हिंदुस्तान के सब पोर्ट्स, हिंदुस्तान के सब एयरपोर्ट, पावर ट्रांसमिशन, माइनिंग, ग्रीन एनर्जी, गैस डिस्ट्रीब्यूशन, एडिबल ऑयल, जो भी हिंदुस्तान में होता है उधर अदानी जी दिखाई देते हैं। और दूसरी साइड अंबानी जी पेट्रोकेमिकल्स, टेलीकॉम, रिटेल, ई कॉमर्स में मोनोपोलियां। तो पूरा का पूरा धन जो है चुने हुए लोगों के हाथ में जा रहा है। और आपने जो असंगठित सेक्टर को खत्म किया, देखिए अगर आप इनफॉर्मल सेक्टर को खत्म कर देते और मैन्युफैक्चरिंग जॉब्स आप क्रिएट कर देते तो फिर इतनी प्रॉब्लम नहीं आती, फिर दो हिंदुस्तान नहीं बनते। मगर आपने क्या किया, आपने असंगठित सेक्टर को खत्म कर दिया। नोटबंदी, जीएसटी, कोरोना, सारे के सारे जो स्मॉल और मीडियम बिजनेसेस उनको आपने बंद कर दिया। बोलने दीजिए, सारे के सारे जो स्मॉल एंड मीडियम इंडस्ट्री है आपने उसको खत्म कर दिया, नष्ट कर दिया। अगर आप उनकी मदद करते, उनको सपोर्ट देते तो फिर मैन्युफैक्चरिंग सेक्टर तैयार हो सकता था। मगर जो लोग आपका मैन्युफैक्चरिंग सेक्टर बना सकते थे उनको आपने खत्म कर दिया। तो आज हिंदुस्तान में आप मेड इन इंडिया की बात करते रहते हो। मेड इन इंडिया हो ही नहीं सकता। आज बात खत्म हो गई है, क्योंकि मेड इन इंडिया वाले हैं कौन? मेड इन इंडिया वाले स्मॉल मीडियम वाले हैं, उनको आपने खत्म कर दिया। मेड इन इंडिया वाले कौन हैं? असंगठित लोग हैं, उनको आपने खत्म कर दिया, हटा दिया, परे कर दिया। मेड इन इंडिया नहीं होने वाला है। अरे भाई, मेड इन इंडिया करने के लिए
मेड इन इंडिया करने के लिए स्मॉल और मीडियम इंडस्ट्री को ही बड़ा करना पड़ेगा। बिना स्मॉल और मीडियम इंडस्ट्री को सपोर्ट दिए मेड इन इंडिया हो ही नहीं सकता है। और अगर आप पूछते हैं तो मैं आपको बताता हूं, मैन्युफैक्चरिंग जॉब्स की अगर हम बात करें तो मेरे पास आंकड़ा है यहां पे, पिछले 5 साल में मैन्युफैक्चरिंग जॉब्स 46% कम हुए हैं। 46% drop in manufacturing jobs in India. Why? Because you have destroyed the unorganized sector. Why? Because you have destroyed MSMEs. That is why you are focusing completely on 5 or 10 people. I don't have a problem with that. I don't have a problem with big industry. Focus on them. But please realize that they cannot produce jobs for you. Small and medium industry is the only people who can produce jobs for you. That is the reality. और हो क्या रहा है, 2 हिंदुस्तान बन रहे हैं, आप यहां पे भाषण देते रहते हो, नया हिंदुस्तान, न्यू इंडिया, मेक इन इंडिया, और कौन से नारे हैं, स्टार्टअप इंडिया। आप ये बोलते रहते हो और देश में बेरोजगारी फैलती जा रही है। और आप ये मत सोचिए कि ये जो गरीब हिंदुस्तान है जिसको आप बना रहे हैं, ये मत सोचिए कि ये चुप बैठा रहेगा। ये मत सोचिए कि ये चुप बैठा रहेगा, ये चुप नहीं बैठा रहेगा। इस हिंदुस्तान को सब कुछ दिख रहा है। इस हिंदुस्तान को दिख रहा है कि आज, सुनिए, इन लोगों को दिख रहा है कि आज, ये आंकड़ा आप सुनिए, ये आपकी सरकार की देन है, ये आंकड़ा अच्छी तरह सुनिए। इस गरीब हिंदुस्तान को दिख रहा है कि आज हिंदुस्तान के 100 सबसे अमीर लोगों के पास हिंदुस्तान के 55 करोड़ लोगों से ज्यादा जायदाद है। बात समझिए, 10 लोगों के पास 40% हिंदुस्तान से ज्यादा धन है, 10 लोगों के पास। ये कैसे हुआ? ये आपने किया। এখন সময় একটা ছোট্ট বিরতির। I heard, frankly, what I heard in the first address today was not serious. What I heard Mr. Dwivedi say was not serious. It did not behoove this house. It was not at the standard that this house should be used to. It is not at the standard that India should watch. Now, let me come back to the discussion. Speaker sir. There are 2 visions. There are 2 visions of this country. One vision that it is a union of states, meaning it is a negotiation, meaning it is a conversation, meaning I go to my brother in Tamil Nadu and I say, what do you want? And he says, this is what I want. And then he asks me, what do you want? And I say, this is what I want. It is a partnership. It is not a kingdom. Remember that. You will never, ever in your entire life rule over the people of Tamil Nadu. It cannot be done. You will never, ever in your life rule over these other people. Please listen to what I'm saying. आप पहले बैठाइए। No matter what fantasies you might have, you will never ever rule over the people of the states of India. It has never been done in 3,000 years. Never ever. The only way India has been ruled, and you can look at any empire you want. You can look at Ashoka the Great. You can look at the Mauryas. You can look at the Guptas. You can look at anyone you want. It has always been ruled. জেলার সারাদিন আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।